এই সময় আমাদের একটা ফোমো কাজ করে। ফোমোটা কিভাবে কাজ করছে? জলে না নেমে বলছি ও বাবা জলে কুমির আছে দাদা আমি যেতে পারবো না। আরে নেমে তো দেখ, জলে কুমির আছে, পিরানা মাছ আছে, না গোল্ড ফিশ আছে, না কি আছে, ছাতার মাথা ব্যাঙ। ইটস ওকে, ঠিক আছে, চাপ নেওয়ার দরকার নেই, চাপলেস ভাই, চাপলেস। সিলেবাস আজকে কিন্তু শুধুমাত্র যে আমি লাইফ সায়েন্স বলবো তা না, আজকে আমি সব ধরনের সাবজেক্টের অল্প বিস্তর একটুখানি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা একদম কিন্তু দরজার সামনে এসে তোমাদের কড়া নাড়ছে, এবং সেই সময় তোমাদের সব থেকে বড় একটা চিন্তা হলো যে দাদা প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই তো আমাদের অল্প বিস্তর কিছু না কিছু তো বাকি রয়েই গেছে, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্টও হতে পারে, যেটা পরীক্ষার জন্য আনইম্পর্টেন্টও হতে পারে। এবার সেগুলোকে আমরা কি করে বুঝবো, কি করে কি বাছাই করব, এবং কি করে পরীক্ষায় আমরা এই শেষ 10 দিনের মধ্যে আমাদের সব থেকে জোরালো আঘাত করার মাধ্যমে আমরা নাম্বারটাকে ছিনিয়ে নিয়ে আসবো, যাতে চুটকিতে আমাদের যাতে নাম্বার ওঠে। এবং সেই মাস্টার প্ল্যান নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল 12টা পার্স ল্যাবের ভেতরে। আমি তোমাদের মেন্টর সৌম্যদা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা, এই সেকেন্ড সামেটিভ পরীক্ষায় শেষ 10 দিনে বিভিন্ন ধরনের কিন্তু স্টুডেন্ট আছে যাদের খুব ভালো প্রিপারেশন হয়েছে, যাদের অল্প বিস্তর প্রিপারেশন হয়েছে, আর যাদের প্রিপারেশন একদম কম বললেই চলে। এবারে এই বিভিন্ন ধরনের স্টুডেন্টরা কিভাবে তাদের প্রিপারেশনকে আরো ভালো করে তুলবে সেইটার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। এবং এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি যদি দেখো এবং লাস্টে গিয়ে আমি এমন একটা মাস্টার প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব, যে মাস্টার প্ল্যানটা কিন্তু আমি এখনো আমার যদি কোনো পরীক্ষা হয়, বিভিন্ন ধরনের হায়ার একাডেমিক্স পরীক্ষা হয়, তখন আমি ফলো করি। এছাড়াও আমি যখন ছোট ছিলাম তখনও আমি এইরকম ভাবেই কিন্তু ফলো করতাম। কেন ফলো করতাম? কারণ সব থেকে সিস্টেমেটিক ওয়েতে আমরা যদি পড়ি তাহলে আমাদের নাম্বার উঠবে এবং উঠতে বাধ্য। সেই জন্য আজকের ভিডিওটা একদম বাজিমাত করার জন্য চলো শুরু করা যাক। তো প্রথম আমাদের মনে যে প্রশ্নটা আসে যে শেষের তো 10 দিন বাকি আছে দাদা, এখন আর তাহলে কি করে কি হবে? সব হবে। কেন হবে না? কেন হবে নাটা কেন? তোদের যদি মনের সেই জোর থাকে, তোদের যদি মনে সেই ইচ্ছেটা থাকে, তাহলে অবশ্যই হবে। এবং তার আগে আমাদের একটা প্ল্যান ছকে নিতে হবে মনে মনে, যে কোন জিনিসগুলো আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলো আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। এবং আজকে কিন্তু শুধুমাত্র যে আমি লাইফ সায়েন্স বলবো তা না, আজকে আমি সব ধরনের সাবজেক্টের অল্প বিস্তর একটুখানি তোমাদের সাথে আলোচনা করব, যাতে তোমরা একটা কমপ্লিট একটা স্ট্র্যাটেজি পাও। আজকে কিন্তু শুধুমাত্র জীবন বিজ্ঞানের আলোচনা নয়, আজকে অল সাবজেক্টের একটা কমপ্লিট স্ট্র্যাটেজি আমরা আলোচনা করব। তো এবারে এই যে বিভিন্ন ইম্পর্টেন্ট পার্টগুলো, সেগুলোকে আমাদের আগে বাছতে হবে। কি করে বাছতে হবে? না, নাম্বার ওয়েটেজের উপরে ভিত্তি করে, যে কোন চ্যাপ্টারের নাম্বার সব থেকে বেশি এবং কোন চ্যাপ্টারের এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরীক্ষায় নাম্বারটা কম। যে পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে সেই চ্যাপ্টারের নাম্বারটা বেশি, সেই চ্যাপ্টারটা আমাদের আগে গ্র্যাব করতে হবে, আগে ধরতে হবে। কেন ধরতে হবে? কারণ সেই চ্যাপ্টারটাই তো আমাদের নাম্বার এনে দেবে। আমাদের ধরো একটা 40 নাম্বারের যদি পরীক্ষা হয় এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে দুটো চ্যাপ্টার এমন আছে আমাদের কাছে, একটা 15 নাম্বার ক্যারি করছে আর একটা ধরে নিলাম 12 নাম্বার ক্যারি করছে, মানে 27 নাম্বার এই চ্যাপ্টার দুটো থেকেই ক্যারি হচ্ছে। তখন আমাদের এই চ্যাপ্টার দুটো আগে ফলো আপ করে শেষ করে ফেলতে হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে। কেন? কারণ আমাদের হাতে কিন্তু আর একদম সময় নেই, আমাদের কিন্তু পুরো ডঙ্কা বেজে গেছে, পুরো লাল বাতি জ্বলে গেছে। কেন? আর সামান্য কটা দিন পড়ে রয়েছে। এবার এই সামান্য কটা দিনে কি করতে হবে? সামান্য কটা দিনে আমাদের স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে। স্ট্র্যাটেজিক্যালি এগোনোর মাধ্যমে আমরা কি করতে পারি? জিনিসগুলোকে অল্প বিস্তর ছোট 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 করে পড়তে হবে। এতদিন ধরে আমি যা ওয়ান শটের মাধ্যমে, লং ভিডিওর মাধ্যমে পড়িয়েছি, সেগুলোকে আমাদের ছোট ছোট পার্ট পার্ট করে নিতে হবে। কেন? কারণ আমরা যদি সেই হিউজ জিনিসটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে, যারা কমপ্লিট করে ফেলেছে তাদের তো কোনো চিন্তাই নেই, বিন্দাস পরীক্ষা একদম যাবে। যখন সেখানে গিয়ে দেখবে যেন মনে হবে কোশ্চেনগুলো আমি সলভ করছি আর তোমরা ওখানে উত্তর লিখছো দেখে দেখে, এমন ভাবে তোমরা পরীক্ষা দেবে। কিন্তু যারা একটু কম পড়েছো বা যারা পড়োনি, ঠিক আছে, তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা, যে আগে আমাদের বেশি ওয়েটেজের যে চ্যাপ্টারগুলো সেগুলো আমাদের গ্র্যাব করতে হবে। এবং এই সময় আমাদের একটা ফোমো কাজ করে। ঠিক শুনেছো, এই সময় আমাদের একটা ফোমো কাজ করে। ফোমোটা কিভাবে কাজ করছে? না, আমাদের মনে হয় যে চ্যাপ্টারগুলো শক্ত, যে চ্যাপ্টারগুলো কঠিন, যে চ্যাপ্টারগুলো আমি পারছি না, সেগুলোকে বাদ দিয়ে দিই, সেগুলোকে বাদ দিয়ে দেওয়া। যেগুলো সহজ সেগুলো তো হচ্ছে, সেগুলোরই কোশ্চেন আমি দেখতে থাকি, সেগুলোরই কোশ্চেন একটা দেখতে থাকি। তার ফলে কি হয়? একটা মানসিক সন্তুষ্টি হয়, যেটা সবার সাথেই হয়। টিল নাও আমার সাথেও হবে। কেন হবে? কারণ আমাদের ব্রেনটা সবসময়, আমরা যে জিনিসটাকে শক্ত হিসেবে আগে থেকেই ধরে নিই, আমরা জলে নামলামই না, জলে না নেমেই বললাম জলে কুমির আছে বাবা আমি যাবো না, জলে না নেমে বলছি ও বাবা জলে কুমির আছে দাদা আমি যেতে পারবো না। আরে নেমে তো দেখ, জলে কুমির আছে, পিরানা মাছ আছে, না গোল্ড ফিশ আছে, না কি আছে, ছাতার মাথা ব্যাঙ, সেটা তো আগে নেমে দেখ।
আগে তো নাবতে হবে। অফলাইনেও আমাকে বাচ্চারা এরকম জিজ্ঞাসা করে যে দাদা এটা তো শক্ত চ্যাপ্টার, এটা কি করে হবে? আরে তুই আগে নাব তো ফিল্ডে, তুই আগে তো ফিল্ডে না নামলে কোনটা শক্ত কোনটা কঠিন কোনটা মিডিয়াম বুঝবি কি করে? আর তোদের যেটা মনে হচ্ছে পার্শিয়ালি শক্ত, সেটা কিন্তু শক্ত নাও হতে পারে, সেটা তোদের একটা পার্টিকুলার চিন্তা ভাবনা। আমি যদি এখন আমার জীবন বিজ্ঞানের ধারণা নিয়ে বলি, কারণ কারোর ক্ষেত্রে বংশগতি চ্যাপ্টারটা খুব কঠিন লাগে, কিন্তু আবার অনেকে বলে যে দাদা তুমি পড়িয়ে দেওয়ার পরে একদম পুরো জল ভাত হয়ে গেছে, সব অ্যান্সার করতে পারছি। তাহলে এটা ব্যাপারটা কিসের উপরে দাঁড়িয়ে রয়েছে? ব্যাপারটা কিসের উপরে দাঁড়িয়ে রয়েছে? তোদের পড়ার চিন্তাধারার উপরে দাঁড়িয়ে রয়েছে। তোরা যদি উন্নত চিন্তাধারা দিয়ে এমন একজন মাস্টার মশাইয়ের কাছে বা এমন একজন শিক্ষিকার কাছে পড়িস তোরা, যে তিনি জিনিসটাকে এমন ভাবে সহজ সরল করে বুঝিয়ে দিয়েছেন যার ফলে তোদের কাছে জিনিসটা খুব ইজি হয়ে গেছে, খুব সহজ হয়ে গেছে, তখনই তো তোদের জিনিসটার প্রতি ভালোবাসা জন্মাবে। এবং আমি এমন ভাবে পড়িয়ে দিয়েছি, এইটুকু আমি বুকটুকে অন্তত বলতে পারি পরীক্ষার আগের এই 10 দিনে, যে আমি যেভাবে পড়িয়ে দিয়েছি তারপরে আর একটা কোশ্চেনও তোদের বাদ যাবে না। তোরা বুক ঠুকে পুরো একদম পান্তাভাতের মতো সমস্ত অ্যান্সার করে দিয়ে চলে আসতে পারবি, এত সহজ সরল প্রশ্ন আসবে। কারণ আমরা যেভাবে প্র্যাকটিস করেছি, আমরা যেভাবে জিনিসগুলোকে ইন ডিটেল পড়েছি, এরকম কিন্তু কোথাও হয় না, এরকম কোথাও হয় না, এটা তোরা জেনে রাখ ভালো করে। এবং আমি যেভাবে তোদের গাইডেন্স দিচ্ছি, সেই গাইডেন্সটা তোরা যদি মেনে চলিস, তাহলে কিন্তু নাম্বার উঠবেই উঠবে। কারণ প্রত্যেক বছর আমার কাছ থেকে 650, 660, 645 এরকম করে প্রচুর নাম্বার ঢেলে ঢেলে ওঠে। সেই জন্য আমি যেরকম স্ট্র্যাটেজি বলছি সেরকম শুধু মেনে চল, তোদের নাম্বার ওঠা থেকে কেউ আটকাতে পারবে না। সেটা আমার থেকে পরে তোরা মিলিয়ে নি, পরে এসে বলবি যে হ্যাঁ দাদা তোমার কথা সত্যিই মিলেছে। এবারে ছাত্রছাত্রীদের এই সময় একটা বড় সমস্যা হলো যে সিলেবাস শেষ হয়নি, এইটা একটা ফোমো কাজ করে। অনেক কিছু পড়েছি কিন্তু সেটা ভুলে যাচ্ছি, এইটা একটা ফোমো কাজ করে। কোন চ্যাপ্টার আগে পড়বো বুঝতে পারছি না, পড়তে বসলে মোবাইল হাতে চলে আসছে, এটা তো একটা কমন প্রবলেম সবার এখনকার জেনজিদের মধ্যে। আর পরীক্ষার নাম শুনলেই টেনশন হচ্ছে। এই যে প্রথম দুটো পার্ট, এটা আমি আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম যে সিলেবাস শেষ হয়নি তো ঠিক আছে, ইটস ওকে, ঠিক আছে, চাপ নেওয়ার দরকার নেই, চাপলেস ভাই, চাপলেস। সিলেবাস শেষ হয়নি কিন্তু আমাদের যে ইম্পর্টেন্ট টপিকগুলো, সেই ইম্পর্টেন্ট টপিকগুলো তো শেষ হয়েছে, সেই ইম্পর্টেন্ট টপিকগুলো তো শেষ হয়েছে, সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমাদের বারবার ঘুষতে হবে, মাজতে হবে। এখন যদি জীবন বিজ্ঞানের কথা বলি, বা ভৌত বিজ্ঞানের কথা বলি, বা ইতিহাস ভূগোল বাংলা এসবের কথা বলি, তোমাদের এখনো ফুল সিলেবাস পরীক্ষা হচ্ছে না। তোমাদের একটা এইটুকু চটি বইয়ের মধ্যে সামান্য জাস্ট কয়েকটা চ্যাপ্টার পরীক্ষা হচ্ছে। তোমরা সেটা ভেবে দেখো, মনে একটা বল আনো যে সিলেবাস যে এখন যদি শেষ না হয় তাহলে কবে শেষ হবে, কবে শেষ হবে? এখন শেষ হয়নি পার্শিয়ালি, ঠিক আছে, ইটস ওকে, কিন্তু আমাদের তো শেষ করে ফেলতে হবে, নাহলে আর কবে শেষ করব আমরা? সেই জন্য বারবার বলছি, ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্টে যে সমস্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলোকে ছাঁটো, সেগুলোকে ছাঁটো। জীবন বিজ্ঞানের সমস্যা আমি সম্পূর্ণ শেষ করে দিয়েছি। জীবন বিজ্ঞানে আমি যা করিয়ে দিয়েছি, সুপার মকে যা করিয়ে দিয়েছি অ্যাটম বমে, তারপরে তোদের আর কিছু ছাড়তে হবে না। তোরা শুধু ওগুলোকেই কপি পেস্ট করে চলে যা, তোরা শুধু ওই প্রশ্নগুলোকেই কপি পেস্ট করে চলে যা। তোদের পুরো 100 এর মধ্যে 200 আমি মিলিয়ে দেওয়ার দায়িত্ব রাখছি। তোদের একটা প্রশ্ন বাদ যাবে না, আমি যেভাবে করিয়ে দিয়েছি। আর সুপার মক 3 কালকেই আসছে, তাহলে ভেবে দেখ, তাহলে ভেবে দেখ, পর পর তোদের সমস্ত জিনিসপত্র আমি করিয়ে দিয়েছি, তোদের চিন্তা কিসের রয়েছে? আর বাকি সাবজেক্টগুলো তোরা নিশ্চয়ই এতদিনে ছেটে ফেলেছিস কিছু কোশ্চেন। এবারে সেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্টের উপরে বেসিস করে আমাদের সেগুলোকে প্রিপেয়ার করে যেতে হবে ভালো করে। একটা দুটো না হলো না হলো, তিনটে চারটে না হলো না হলো, তাতে চিন্তার কিছু নেই। সেগুলোই যে আসবে, বা ওইটা যে তুই পড়েছিস যে সেটা আসবে না, এইরকম ফোমোর মধ্যে থাকবি না, এইরকম ফিয়ারে থাকবি না। ফোমো মানে হলো একটা এমন মানসিক অবস্থা যেখানে মনে হয় যে আমি যেটা করছি সেটা খারাপ আর বাকিরা যেটা করছে সেটা ঠিক। এটা হলো একটা ফোমো। ফোমোটা কিভাবে কাজ করছে না, মনে হচ্ছে আমার তো সিলেবাস শেষ হয়নি, তাহলে আমি মনে হয় 10-20 পাবো, আমার তো অনেক কিছু পড়ে ফেলেছি ভুলে গেছি, তাহলে আমি মনে হয় আর কিছু মনে করতে পারবো না। এটা আমার সাথে হতো, আমার সাথে হতো। তোদের সাথে মজার ঘটনা আমি শেয়ার করছি। আমি যখন ছোট ছিলাম, আমার এখনো মনে আছে, মনে আছে কেন তার কারণটাও বলবো। আমি যখন ছোট ছিলাম, আমি যতদূর সম্ভব ক্লাস 7-এ পড়তাম তখন। ঘটনাটা মনে আছে, ক্লাসটা ঠিক মনে নেই। ক্লাস 7-এ আমি তখন পড়তাম, আর আমার ছিল তখন অঙ্ক পরীক্ষা। এবার অঙ্ক করতে আমার মোটামুটি ঠিকঠাক লাগতো, অঙ্কতে আমার একটু কম ইন্টারেস্ট ছিল। কিন্তু অঙ্ক ইন্টারেস্ট কম ছিল মানে ভাবিস না আমি অঙ্কে খারাপ ছিলাম। অঙ্কে খারাপ ছিলাম মানে হলো 100-তে 85, 90 এরকম পেতাম। আমার বাকি বন্ধুরা সেখানে 98, 99 এরকম পেত। এবার সেখানে আমার অঙ্কে ইন্টারেস্ট একটু কম ছিল। আমার বেসিক্যালি সাধারণত জীবন বিজ্ঞান, তারপরে ভৌত বিজ্ঞান, এই সমস্ত জিনিসগুলোতে আমার ইন্টারেস্ট অনেকটা বেশি ছিল। এবারে অঙ্ক আমি করেছি স্যারের কাছে খুব ভালো, বাড়িতে পড়েছি, টিউশনে গিয়েও করেছি, খুব ভালো করে করেছি। এবারে পরীক্ষার দিন ঠিক 2 ঘন্টা আগে কি হলো বুঝতে পারলাম না, মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল, কিচ্ছু মনে করতে পারছি না। সামান্য a+b² এর ফর্মুলা মনে করতে পারছি না। ভাবে দেখ, পরীক্ষার 2 ঘন্টা আগে, আমার এখনো ভাবলে হাসি পায়। পরীক্ষার ঠিক 2 ঘন্টা আগে আর কিচ্ছু মনে করতে পারছি না। তখন আমি কাঁদছি, অঝরে কাঁদছি, ওমা কি করে হবে আর পারবো না মনে, ওমা কি করে হবে আর পারবো না মনে। মা বললো অত চিন্তা করিস না, পরীক্ষার হলে গিয়ে বস, পরীক্ষার হলে যতটুকু মনে পড়বে ততটুকু লিখ। আমাকে বাড়ি থেকে মা এটা বলতো সবসময়।
যতটুকু মনে পড়বে ততটুকু লিখবে। ঠিক আছে, সেই ভরসা নিয়ে গেলাম। ভালো কথা, পরীক্ষার হলে বসেছি। পরীক্ষার হলে তখন তো ইউনিট টেস্ট হিসেবে পরীক্ষা হতো, তখন এরকম ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ হিসেবে পরীক্ষা হতো না, তখন স্কুল টেস্ট ইউনিট হিসেবে হতো, একদিনে দুটো তিনটে করে পরীক্ষা থাকতো। তো প্রথম হাফে অঙ্ক দিয়েছি, আর সেকেন্ড হাফে ভৌত বিজ্ঞান আছে। ভৌত বিজ্ঞান তো পুরো চাউকের মতো বানিয়ে নিয়ে গেছি, কোনো চিন্তা নেই, আগের দিন থেকেই পড়া ছেড়ে দিয়েছি ভৌত বিজ্ঞান। অঙ্কে এবার চিন্তা হচ্ছে কি হবে কি হবে কি হবে। কোশ্চেন যখন দিয়েছি হাত পা কাঁপছি, কোশ্চেন খুলে উল্টে দেখতে পাচ্ছি না, দুপাতার কোশ্চেন, সেই কোশ্চেনই উল্টে আমি দেখতে পাচ্ছি না, এত টেনশন হচ্ছে। তারপরে কোশ্চেনটা উল্টে দেখলাম, হাতে পেনটা নিলাম, কষতে শুরু করলাম, যা হবে দেখা যাবে, শুরু তো করি আগে। তারপরে কষতে শুরু করলাম, কষছি, দেখি প্রথম অঙ্কটা মিলে গেল, উত্তরটা দেখলাম ঠিকঠাক ভাবে মিলে গেল, একটা রেঞ্জ তো থাকে, মিলে গেল। তারপরে এটা করলাম, মিলে গেল, তারপরে এটা করলাম, মিলে গেল। তিনটে অঙ্ক করার পরে তারপরে কনফিডেন্স বুস্ট হয়েছে, বললাম না এটা আমি পারছি। আমি তাহলে ভুলেটা কি গেছিলাম ছাতার মাথা, ওই যা ভুলে গেছিলাম গুলি মার, এখন তো পাচ্ছি, এখন লেখ। এখন আমি ঝরঝর করে লিখলাম। সেই পরীক্ষাতে 30-এ পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাতেই আমি 27 পেয়েছিলাম। অত টেনশন করে, অত কান্নাকাটি করে তাহলে আমার বেকার, লাভটা কি হলো? কিছুই হলো না। সেই জন্য সবসময় বলবো, চিল থাকবে, কুল থাকবে, যা পড়েছো সেটাকে বারবার ঘষবে, মাজবে, এরকম ভাবে কিন্তু নাম্বার উঠবে। জীবনে উচ্চতা থাকবে, জীবনে নিচু অবস্থাতেও যেতে হবে, কিন্তু সবসময় যে আমরা উঁচুতেই থাকবো এরকম কিন্তু কোনো মানে হয় না। অনেক পরীক্ষায় আছে আমার বাজে রেজাল্ট হয়েছে, অনেক পরীক্ষায় আছে আমার খুব ভালো রেজাল্ট হয়েছে। বাজে রেজাল্ট হয়েছে মানে উঁচু উঁচু একাডেমিক্সে না, তখন আমি পাগলের মতো পড়েছি, পুরো রাত জ্বালিয়ে পড়েছি আমি, তখন রাত্রি 3টে 4টে অব্দি আমি পড়তাম জেগে জেগে। আমি বলছি 6, 7, 8, 9 এইসবের কথা। তো এইসব নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। ক্লাস 10এও এটা একটা কমন সমস্যা, তোমরা সবে এখন 9 থেকে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, তোমরা সবে উঠেছো, সেই জন্য তোমরাও সবসময় মাথায় রাখবে যে দাদা বলছি যখন, মনে জোর দিচ্ছে যখন, আমরাও কিন্তু সেই জোরটা নিয়ে যাব, আমরাও ভালো করে পড়ে যাবো। এবার হ্যাঁ, আমার কথাটাকে খারাপ ভাবে নিও না, একদম যেন না পড়ে চলে যেও না। না পড়ে চলে গেলে আমি কেন, ওপরওয়ালাও বাঁচাতে পারবে। আমি কিন্তু না পড়ে চলে যাওয়ার কথা বলছি না, আমি বলছি কম পড়া হলে ঠিক আছে, কিন্তু আমাদের আদার্স টপিক গুলো কভার করে চেষ্টা করতে হবে যাতে আমরা গ্র্যাব মোর অ্যান্ড মোর, এইভাবে যেন আমরা পরীক্ষায় বসতে পারি। তাহলে কি হবে? তাহলে আমরা ইজিলি জিনিসগুলোকে কমপ্লিট করতে পারবো। তারপরে 5টা ভুল কিন্তু এগুলো একদম করবে না। কি কি 5টা ভুল একদম করবে না? প্রথমত হলো নতুন চ্যাপ্টার, একদম আনকোড়া চ্যাপ্টার, ছুঁয়ে দেখিনি, চ্যাপ্টারটাকে আমরা ভয়ে ছুঁয়ে দেখিনি, এরকম চ্যাপ্টার এই মুহূর্তে শুরু একদম করতে যেও না। তাহলে কি হবে? কনফিডেন্সটা আরো লো হয়ে যাবে। আমার যদ্দূর ধারণা রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারের সাথেই কোনো না কোনো প্রশ্নের অর থাকে। যেমন কিছু কিছু ছেলে মেয়ে অভিযোজন অভিব্যক্তির বড় বড় কোশ্চেন লিখতে হয়, তাদের সমস্যা থাকে বলে তারা সাধারণত জননের চ্যাপ্টারের সঙ্গে সেখানে অর থাকে, সেখানে তারা জননের চ্যাপ্টারের প্রশ্ন লেখে। বংশগতিতে কারুর যদি সমস্যা থেকে থাকে, তখন তারা অভিযোজনের সঙ্গে অরটা থাকলে সেটা লেখে, জননের সঙ্গে অর থাকলে সেটা লেখে। বা বংশগতির কোনো একটা থিওরি বেস যদি কোশ্চেন থাকে, যে জেনেটিক কাউন্সিলিং কি গুরুত্ব, এই ওই সেই, এসব বলো, কাকে বলে, ওটা কি সেটা কি, এই ধরনের প্রশ্ন অ্যাটেন্ড করে বেশি। কেন অ্যাটেন্ড করে? তাদের ওই যে ফোমো, যে আমরা যদি ঠিক করে নামাতে না পারি, আমাদের যদি মাঝে ভুল হয়ে যায়, বা আমরা যদি ঠিক করে তো পড়িনি এই সময়, নতুন চ্যাপ্টার আমার কাছে, আমি শেষটা কি করে করবো ছাতার মাথা ব্যাগ, আমি তো শেষই করতে পারবো না, আমি তো নিজে মারা পড়ে যাবো ওখানে শেষ করতে গেলে। সেই জন্য তারা অ্যাটেন্ড করে না, সেটা তাদের পার্সোনাল চয়েস। কিন্তু নামাতে হবে, নামাতে হবে, এবং এমন ভাবে নামাতে হবে যাতে নাম্বার না কাটতে পারে। সলিড আমরা পয়েন্ট বেসিসে লিখব, আমাদের ওই একগুচ্ছ এরকম সেই মুদিখানার ফর্দের মতো লিখেই গেছি, একটা মুদিখানার ফর্দ এরকম ছিঁড়েছি, ছিঁড়ে এরম 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 লিখেই গেছি, সেই একদম এক ঢালাও লেখা, ওরকম মুদিখানা ফর্দের মতো পড়াশোনা করলে কিন্তু হবে না। আমাদের স্ট্যাটিস্টিক্যালি এগোতে হবে। একটা পয়েন্ট করলাম, পয়েন্টের হেডিং লিখলাম, তারপরে নিচে একটা 2-3টে লাইন লিখলাম, আবার একটা পয়েন্ট করলাম, লিখলাম, তারপরে আবার প্যারা করে 2-3টে লাইন লিখলাম। এবার এই যে পয়েন্টগুলো, আমরা এই যে খাতা দেখি, আমরা কিভাবে খাতা দেখি? আমরা দেখি ছেলে মেয়েগুলো কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট লিখেছে, এবার এই পয়েন্টগুলোকেই আমরা এরকম ভাবে টিক মেরে মেরে দেখলাম 2 নম্বরে 4টে পয়েন্ট বা 3টে পয়েন্ট কারেক্ট আছে, 3টে পয়েন্টের হেডিং এ কারেক্ট আছে, ভেতরের কন্টেন্টও মোরাললেস ঠিক আছে, 2-2। এইরকম ভাবে কিন্তু খাতা দেখা হয়। তোমরা যদি ভেবে দেখো যে তোমাদের খাতা পুরো পুরো একদম মানে ঢালাও পড়া হয়, একদম লাইন বাই লাইন, ও নতুন চ্যাপ্টার শুরু করা, সারা দিন নোটস বানানো, এরকম ভাবে পড়ে দেখা হয় তা নয়। যারা দেখেন তারা বুঝতেই পারেন ওভারঅল দেখলে যে হ্যাঁ ভেতরের দিকে ঠিক আছে, ব্যাস। হ্যাঁ, তাই বলে আবার এরকম করো না একটা ছেলেকে এই জ্ঞানটা দিয়েছিলাম বলে সে আবার ভেতরের দিকে গান লিখে দিয়ে চলে এসেছিল, সেটা যেন করতে যাও না। সে আবার রবীন্দ্রসঙ্গীত লিখে দিয়ে চলে এসেছে, ভেতরে মানে 2টো করে লাইন লিখেছে আর মাঝে একটা করে লাইন রবীন্দ্রসঙ্গীত লিখেছে, মানে জিনিসটাকে আকারে বড় করার জন্য। এবার ওরকম যেন করতে যাও না, তাহলে ওরকম করতে গেলে আবার উল্টো সমস্যায় পড়ে যাবে, তখন আবার পুরোটাই সেরকম রাগী স্যার ম্যাডাম হলে পুরোটাই কেটে দেবেন। ওর কপাল ভালো ছিল, স্যার ম্যাডামটা খুব একটা ভালো চোখে লক্ষ্য করেননি, সেজন্য ও 2-এর মধ্যে মনে হয় না, 4-এর মধ্যে মনে হয় 3.5 পেয়ে বেরিয়ে গেছে, অতটা লক্ষ্য করেনি, অনেক খাতা দেখেছে মনে হয় উনি। এবার তার ফলে কি হচ্ছে, ও বেঁচে বেরিয়ে গেছে। এবার তোমরা যেন এইসব করতে যাও না, তাহলে কিন্তু পুরো ফেঁসে যাবে, পুরো ফেঁসে যাবে, তখন কিন্তু আমি রেসপন্সিবল থাকবো না। আমি এটা জাস্ট তোদের সাথে ছোট ছোট ঘটনাগুলো শেয়ার করছি মজার চলে, যাতে তোরা বুঝতে পারিস যে জিনিসগুলোকে আমরা নেব, কিন্তু একটা
চিল হিসেবে নেবো, যাতে একদম মানে হ্যাঁ পড়াশোনা হচ্ছে, বিন্দাস হচ্ছে। পড়াশোনাটাকে ভালোবেসে করতে হবে। পড়াশোনাটা হলো একটা ভালোবাসারই। আমি এই যে তোদের পড়াচ্ছি, কেন পড়াচ্ছি? কেন পড়াচ্ছি? আমাকে তো কেউ টাকা পয়সা কিছুই দিচ্ছে না, ফ্রিতে পড়াচ্ছি, সব ফ্রিতে পড়াচ্ছি, সেখানে আমার কোনো ইনকামও নেই। তাহলে আমি কেন পড়াচ্ছি? কারণ আমি পড়াতে ভালোবাসি। আমি অফলাইনে বহুদিন ধরে বহু ছেলে মেয়ে পড়িয়েছি। আমি পার ইয়ার প্রায় বলতে গেলে 150 ছেলে মেয়ে, 200 ছেলে মেয়ে পড়াই। আমি অফলাইনেই এরকম ছেলে মেয়ে পড়াই। এবার তাহলে ভাব, আমি এত বছর ধরে পড়াচ্ছি, তার মানে নিশ্চয়ই আমার এটা একটা প্যাশন, এটা আমার একটা ভালো লাগার জিনিস। এবার আমি আমার একাডেমিক্সেও খুব ভালো, আমার একাডেমিক্সেও আমি খুব ভালো, আমি এমএসসি তেও খুব ভালো রেজাল্ট করেছি, আমি বিএসসি তেও খুব ভালো রেজাল্ট করেছি, আমি বিএডেও খুব ভালো রেজাল্ট করেছি। কেন? কারণ আমার পড়তে ভালো লাগতো, আমার পড়তে ভালো লাগে। এবার তোমরা যদি পড়তে ভালোবাসো, তোমাদের নাম্বার উঠবেই। এবার পড়াশোনাটাকে যতদিন তোমরা পড়বে, পড়াশোনার লাইনে থাকবে, ততদিন ভালোবেসে পড়বে। যতটুকু পড়বে, 2 ঘন্টা পড়বে, তোমাদের 5 ঘন্টা পড়তে বলছি না, 2 ঘন্টা পড়বে, সলিড পড়বে, ব্যাস ছাকা নাম্বার উঠবে। কিন্তু আমরা ওই 2 ঘন্টার জায়গায় 5 ঘন্টা এরকম ফোন নিয়ে বসে বসে এর কথা ভাবছি, তার কথা ভাবছি, ওই বন্ধু প্রেম করছে, ওই বন্ধু এ করছে, ওই বন্ধু সেই করছে, ওইসব করতে গেলে তখন ওই কি করতে হবে, সারা জীবন তখন ওই ঘুরে বেড়াতে হবে। তখন ওই বন্ধুদের কথা ভেবে ভেবেই ঘুরে বেড়াতে হবে। বন্ধুরা সমস্ত নিজেদের মতো এস্টাবলিশড হয়ে যাবে, আমরা আর কিছু করতে পারবো না। সেই জন্য সবসময় নিজেদের আখেরটা গুছিয়ে নেবে, তারপরে যেখানে যা খুশি করবে। আমি আমার পড়াশোনা হয়ে যাওয়ার পরে আমার বেলা 11টার মধ্যে পড়াশোনা হয়ে যেত, তারপরে আমি সাইকেল নিয়ে বন্ধুদের সাথে খেলতে বেরিয়ে যেতাম। বাড়ি ঢুকতাম 1:30টার সময়, দিয়ে আবার চান টান করতাম, খেতাম দিতাম, পড়ার জন্য বেরিয়ে যেতাম টিউশনে, আবার পড়ে টড়ে আসতাম, সন্ধ্যেবেলায় পড়ে এসে 1 রাউন্ড খেলে নিতাম বন্ধুদের সাথে একটুখানি, তারপরে আবার বাড়িতে পড়তে বসে যেতাম। ছোটবেলায় মায়ের কাছে পড়তাম, তারপরে বড় হয়ে নিজে নিজে পড়তাম। সেই জন্য পড়াশোনাটাকে মজার ছলে নেবে। পড়াশোনাটা জীবনের একটা অঙ্গ, পড়াশোনাটা কোনো বোঝ নয়, এটা মাথায় রাখবে। পড়াশোনাটা কোনো বোঝ না, আমাদের এমন ভাবে পড়তে হবে যাতে আমরা ইজিলি জিনিসগুলোকে শেষ করতে পারি। তারপরে চলে আসে কোন চ্যাপ্টার আগে পড়বো। একটা স্লাইড আমাদের মিস গেল, সেটা হলো 10 দিনের এই যে স্মার্ট স্টাডির ফর্মুলাটা, সেটা কি? এটা শুধুমাত্র আমি তোমাদের বলে দিচ্ছি, এবং এটা যদি ফলো করতে পারো স্মার্ট স্টাডির ফর্মুলাটা, তোমাদের নাম্বার ছাকা উঠবে, ছাকা। আমি লিখে দিচ্ছি, তোদের কেউ আটকাতে পারবে না। যে সাবজেক্টটাই ধরবি, মর্নিং এ প্রথমে 2 ঘন্টা ছাঁকা রিভিশন। এখন নিশ্চয়ই সবাই তোরা স্কুল যাওয়াটা অনেকটাই কমিয়ে দিয়েছিস, কারণ মোটামুটি তো পরীক্ষা চলেই এলো। এই সময় স্কুল না যাওয়াটাই, কম যাওয়াটাই বেটার, কারণ এই সময় স্কুলে আর তেমন ভাবে কিছু হবেও না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে স্কুলে যাওয়া মানে হলো ওখানে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা, ফাইলামো মারা, সময়টা সারাদিনের পুরোটাই নষ্ট হবে। সেই জন্য এখন যতটা পারবে একটুখানি স্কুলে কম যাওয়ার চেষ্টা করবে, বাড়িতে সেলফ স্টাডি বাড়ানোর চেষ্টা করবে। কারণ শুধুমাত্র ভিডিও দেখলে, শুধুমাত্র পড়লে, শুধুমাত্র টিউশন গেলে, শুধুমাত্র বস্তা কাঁধে নিয়ে ঘুরে বেড়ালে, ব্যাগ কাঁধে নিয়ে ঘুরে বেড়ালে কিন্তু নাম্বার উঠবে না। নাম্বার তোলার জন্য কিন্তু আমাদের রিভিশন দরকার। সেই রিভিশনটা নিজেকে করতে হবে। তোমরা কিন্তু আর ছোট নয় যে মা এরকম একটা লাঠি নিয়ে তোমাদের পেছনে দাঁড়িয়ে থাকবে, এই পড়, কি পড়ছিস না পড়, এরকম ভাবে কিন্তু হবে না। নিজেদের বোধরা নিজেদের তৈরি করতে হবে। এবং প্রথমে সকালবেলা উঠে মর্নিং এ 2 ঘন্টা রিভিশন করে নেবে পার্টিকুলার কোনো একটা সাবজেক্ট। তারপরে যদি স্কুল যাওয়া তাহলে স্কুল চলে যাবে। তারপরে আফটারনুনে এসে সেই সাবজেক্টেরই যে প্র্যাকটিস মানে রিভিশন করেছিল সেটার 2 ঘন্টা কোশ্চেন প্র্যাকটিস করবে। যদি 2 ঘন্টা না হয় তাহলে 1 ঘন্টা কোশ্চেন প্র্যাকটিস করবে। সেটা আমার সুপার মক হোক, বা অন্য কারুর কোনো মক টেস্ট হোক, বা অন্য কারুর কোনো ব্যাচ যদি তোমরা কিনে থাকো, যে এরকম ভাবে আমরা ইতিহাসের কোনো একটা ব্যাচ কিনেছি কোনো স্যারের থেকে, বা ভৌত বিজ্ঞান, বা ওদিকে বাংলা, ভূগোল, এরকম যদি কোনো ব্যাচ কিনে থাকো, তাহলে সেখান থেকেও তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে পারো। এবারে আমি জীবন বিজ্ঞানে আমার সবকিছু ফ্রিতে আপলোড করে দেওয়া রয়েছে, সেই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করবে, কারণ ওইগুলোই আসবে। আমি যে কোশ্চেনগুলো বলে দিয়েছি তোমাদের, ওই প্রশ্নগুলোই আসবে, ওগুলোই করবে। তার বাইরে এই মুহূর্তে দাঁড়িয়ে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট কিচ্ছু করার দরকার নেই। যেরকম করিয়েছি সেরকম ভরসা করে, বিশ্বাস করে প্র্যাকটিস করে চলে যা। তোদের নাম্বার তোলানোর দায়িত্ব আমার, তোদের নাম্বার তোলানোর দায়িত্ব আমার। এই দাদা এখানে যে দাঁড়িয়ে রয়েছে লাল জামা পরে, বাদামি কালারের জামা পরে, এই দাদা, এই দাদার দায়িত্ব। যতটুকু বলেছি ততটুকু শুধু করে যা, আর কিছু করতে হবে না। তারপরে ইভিনিং এ এসে যেটা তোমাদের উইক টপিক, সাপোজ ধরে নিলাম বংশগতি তোমাদের উইক টপিক, বা ইতিহাসের কোনো একটা উইক টপিক, বা ভৌত বিজ্ঞানের কোনো একটা উইক টপিক, সেটা অঙ্ক হোক, সমতা বিধান হোক, বা জীবন বিজ্ঞানের কোনো ধরনের ক্রস হোক, বা ইতিহাসের কোনো কোশ্চেন হোক, সেখানে আমরা 1 ঘন্টার মধ্যে সেই চ্যাপ্টারটাকে একটুখানি পড়ে তার 5-6টা বড় বড় কোশ্চেন আমরা একটুখানি পড়ে নিলাম, জিসটাকে বুঝে নিলাম। বা ইংলিশের কয়েকটা জিনিস আমরা টপিক প্র্যাকটিস করে নিলাম, বা ইংলিশের কোনো একটা চ্যাপ্টার ভালো করে পড়ে নিলাম, বা ভূগোলের কোনো একটা আঁকা ভালো করে এঁকে সেটাকে একটু ভালো করে পড়ে নিলাম। এবার এইভাবে করলে সুবিধাটা কি হবে? এইভাবে করলে তোমাদের ডেলিকার এই যে 10 দিনে কিন্তু প্রত্যেক দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে যদি ইউজ করো, প্রত্যেকটা পার্ট থেকে তোমাদের কিন্তু 2টো করে চ্যাপ্টার রিভাইজও হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি কোনো টপিক অল্প অল্প পড়া থাকে, সেটাও তোমাদের খুব স্ট্রং হয়ে যাবে, খুব স্ট্রং হয়ে যাবে। এবং লাস্ট কি করতে হবে? রাত্রেবেলায় 30 মিনিট আমরা যে চ্যাপ্টারগুলো আজকে পড়েছি, সাপোজ ধরে নিলাম লাইফ সায়েন্স 30 মিনিটে রিভিশন করে নেবো, ভূগোল 30 মিনিটে রিভিশন করে নেবো, ইতিহাস একটু 30 মিনিটে রিভিশন করে নেবো। সেরকম 30 মিনিটের এক একটা সেশন বানাতে হবে, কেটে কেটে ঘড়ি টাইমার লাগিয়ে বসবে যে 30 মিনিটই পড়বো এবং ফোকাস পড়বো।
30 মিনিটের মধ্যে না কেউ ডাকবে, না আমি জল খাবো, না আমি কিছু করবো, জল হাগু হিসু সব আমি করে বসবো এবং ডাইরেক্ট বসবো এবং 30 মিনিট পড়বো। 30 মিনিটের পরে আবার 10 মিনিট উঠবো, উঠে একটুখানি জল টল খাবো, তারপরে আবার 30 মিনিট বসবো, ফোকাসড হয়ে পড়বো, দিয়ে আবার উঠবো, 10 মিনিটের ব্রেক, দিয়ে আবার 30 মিনিট বসবো, আবার পড়বো। এরকম করে 3-4টে যে আলাদা আলাদা সাবজেক্ট, প্রত্যেকের আলাদা আলাদা ছোট ছোট করে রিভিশন আমাদের করে নিতে হবে। তাহলে কি হবে, তাহলে জিনিসগুলো খুব ইজিলি চুটকিতে উঠে যাবে। এবারে চলে আসে কোন চ্যাপ্টার আগে পড়বো। বারবার বললাম তো, আগেই তো বললাম, যে চ্যাপ্টারের ওয়েটেজ বেশি, যে চ্যাপ্টারের ইম্পর্টেন্স বেশি, যে চ্যাপ্টারটা তোমার মনে হচ্ছে একটু টাফ, হটমটো, সেই চ্যাপ্টারগুলো আমাদের আগে পড়তে হবে। কেন আগে পড়তে হবে? কারণ সেই চ্যাপ্টার থেকে তো বলেই তো দেওয়া রয়েছে ওয়েটেজ বেশি, তার মানে তো নাম্বার ওখান থেকেই বেশি দেবে। এবার নাম্বার যদি ওখান থেকেই বেশি দেয়, তার মানে তো আমাকে ওই চ্যাপ্টারটা আগে রেডি করে রাখতে হবে। আমার ধর 5টা চ্যাপ্টারের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে 3টে চ্যাপ্টার, একটায় 5 আছে, একটায় 7 আছে, আর একটায় 10 আছে। তাহলে 5 আর 7 12 আর 10 22 হলো। আর বাকি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আরো বড় বড় ওয়েটেজ নিয়ে বসে রয়েছে। তাহলে তো আমায় ওই দুটো চ্যাপ্টার আগে পড়ে নিয়ে তারপরে ছোট ছোট চ্যাপ্টার দুটো ধরতে হবে, 5-7 ধরতে হবে। আমি আগেই 5-7 নিয়ে বসে রয়েছি, আমি 5-7 খুব ভালো করে পড়েছি, আমি 5-7ই পড়ে যাচ্ছি, এরকম দুলছি 5-7 করছি, দুলছি 5-7 করছি, মানে 5-7 নাম্বারের ওয়েটে যে চ্যাপ্টার গুলো আছে। ওরকম করলে কিন্তু বাবা নাম্বার উঠবে না। নাম্বার ওঠার জন্য আমাদের ফোকাস হয়ে সিলেবাসটাকে স্টাডি করে দেখে বলতে হবে যে কোন চ্যাপ্টারের ওয়েটেজটা বেশি। যেমন তোমাদের জীবন বিজ্ঞানে এই মুহূর্তে দাঁড়িয়ে জনন আর বংশগতির ওয়েটেজ দুটো কিন্তু খুব বেশি, এবং তার সঙ্গে সঙ্গে অভিব্যক্তির ক্ষেত্রেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অভিযোজনের ক্ষেত্রে অনেক বড় বড় গুরুত্বপূর্ণ যে বাছা বাছা প্রশ্নগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমি সুপার মক থ্রির মধ্যে ভিডিও কিছুদিনের মধ্যে আপলোড করে দিচ্ছি। একদিন থেকে 1.5 দিনের মধ্যেই আপলোড হয়ে যাবে, এবং সেই প্রশ্নগুলোই তোমাদের করে যেতে হবে। আমি তোমাদের জীবন বিজ্ঞানের পুরো হাতের মুখের গোড়ায় এরকম ধরে রয়েছি, তোমরা শুধু এরকম প্লেট থেকে নেবে, হাঁ করে খেয়ে নেবে, ব্যাস এইটুকু হলো তোমাদের কাজ। আর বইয়ের মধ্যে উত্তরগুলোকে দাগিয়ে ভালো করে পড়বে, নোটস বানাবে খাতায়, যে দাদা এই কোশ্চেনগুলো দিয়েছে, এই কোশ্চেনগুলো খাতায় লিখে পড়বো। তোমাদের ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, তোমাদের ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আমি যেরকম ক্লাস দিচ্ছি সেরকম অনুসারে তোমরা যদি একটা সুপার মক দিলাম, সেই কোশ্চেন গুলো লিখে নিলে, আমি তো তারপরের দিন তো আবার সুপার মক দিচ্ছি না, আরো 2-3 দিন পর দিচ্ছি। তাহলে 2-3 দিনের মধ্যে আশা করি 30টা প্রশ্ন, ছোট প্রশ্ন বড় প্রশ্ন লিখে নেওয়া যায়। 2-3 দিনের মধ্যে পাট পাট করে লিখবো, 10টা 5টা 6টা 2টো 3টে 4টে, যখন যেরকম সময় পাবো লিখে নেবো। এবার তার ফলে কি হবে, তার ফলে তোমাদের রেডি হয়ে যাবে। এখন না হোক, টেস্টে গিয়েও তোমাদের দারুণ নাম্বার উঠবে, তোমাদের মাধ্যমিকে দারুণ নাম্বার উঠবে। কেন? কারণ তোমরা যে সেই ইনভেস্টমেন্টটা করেছিলে, সেই ইনভেস্টমেন্টের ফল তোমরা এখন পাবে। কেন? কারণ ওই যে নোটসটা বানিয়ে রেখেছিলে, কোশ্চেন ওগুলোই আসবে, কোশ্চেন তার বাইরে একটা আসবে না, কোশ্চেন ওই ফাঁকা ওইগুলোই আসবে। শুধু তোমাদের ভরসা করে এগিয়ে যাওয়ার দরকার। যদি এগিয়ে যাও, ফল পাবেই পাবে, কেউ আটকাতে পারবে। আর লাস্ট যেটা আজকের মাস্টার রুটিন, সেটা তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে আমি গ্রুপেও আপলোড করে দেবো, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, সেখান থেকেও তোমরা সেটাকে অ্যাভেল করে নিতে পারবে। এবার এখানে আমাদের দেখ, প্রত্যেকটা 10 দিনের কিন্তু একটা নির্দিষ্ট আমি রুটিন বলে দিয়েছি। প্রথম দিনে আমাদের একটা অর্গানাইজ ওয়েতে ভালো করে টপিকের লিস্টগুলো বানিয়ে নিতে হবে। আজকেই বানিয়ে নি, হিস্ট্রি লেখ, জিওগ্রাফি লেখ, লাইফ সায়েন্স লেখ, ফিজিক্যাল সায়েন্স লেখ, দিয়ে লেখ কোন চ্যাপ্টারগুলো রয়েছে আমার পরীক্ষায়, দিয়ে একটা লাল পেন দিয়ে গোল্লা গোল্লা পাকা যে কোন চ্যাপ্টারগুলো আমার খুব ভালো রেডি হয়েছে, আর যেগুলো রেডি নেই সেগুলোর পাশে একটা করে ছোট্ট করে ক্রস চিহ্ন দে। এবার সেই চ্যাপ্টারগুলোর উপরে এখনই কিন্তু কাজ শুরু করে দে। আর যদি ওইগুলোর মধ্যে কিছু নতুন থেকে থাকে, তাহলে কিন্তু এই মুহূর্তে ধরার দরকার নেই। যদি সেটা ছোট হয় তো ওকে, ইটস ওকে, যে 10-12টা পেজের চ্যাপ্টার, তাহলে ইটস ওকে, বা 3-4 নাম্বারের চ্যাপ্টার, তাহলে ইটস ওকে, তাহলে তুমি ধরতে পারো। কিন্তু যদি দেখো যে 7-8 নাম্বার বা আরো তার বেশি নাম্বারের ওয়েটেজে চলে যাচ্ছে, তখন ওই চ্যাপ্টারের ভেতর থেকে জাস্ট শর্ট প্রশ্ন পড়ে চলে যাবি বইয়ের ভেতর থেকে। বইয়ের ভেতরে অনুশীলনীর মধ্যে যে শর্ট প্রশ্নগুলো দেওয়া রয়েছে পার্টিকুলার সাবজেক্টের, সেগুলোর উত্তরগুলো শুধু জাস্ট পড়ে প্রশ্নগুলো বুঝে চলে যাবি, আর আদার্স কোনো মাথা কাটাতে হবে না। ব্যাস, আমি যতটুকু বলছি ততটুকু কর, তারপরে ঝাঁকা নাকা নাম্বার উঠবে তোদের। তারপরে সহজ টপিকগুলো যেটা বলেছিলাম, সহজ টপিকগুলো আগে বেছে নাও, তারপরে সেগুলো রিভিশন দাও বারবার করে। তারপরে মিডিয়াম যে টপিকগুলো রয়েছে সেগুলোকে বেছে ভালো করে রিভিশন করো। তারপরে কঠিন যে টপিকগুলো রয়েছে সেগুলোকে এবারে ফাইনাল রিভিশন মারতে শুরু করো, এবং কঠিন টপিকের জন্য মোটামুটি চেষ্টা করবে যে মিনিমাম যেন আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য 2 ঘন্টা করে দিতে পারি। তাহলে কি হবে, তাহলে জিনিসগুলো খুব রক সলিড হবে, এবং রক সলিড হলে তবেই আমরা লিখতে পারবো, নাহলে কিন্তু লিখতে পারবো না। তারপরে কি করতে হবে, তারপরে আমাদের প্র্যাকটিস দিতে হবে। সেখানে আমাদের আমি যে ফুল মক গুলো দিয়ে রেখেছি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, সুপার মক 1, সুপার মক 2, সুপার মক 3, সুপার মক 4, বংশগতির মধ্যে 3টে মক, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, অ্যাটম বম, এই সমস্ত যে এত প্রশ্ন, প্রচুর প্রশ্নের পুরো বন্যা বইয়ে দিয়েছি আমি। এবং এই প্রশ্নগুলো তোরা যদি করে যাস, তোদেরকে আটকাতে পারবে না। তোরা পুরো জীবন বিজ্ঞানে 2027 কাঁপিয়ে দিয়ে আসবি, এবং 2026 সেকেন্ড সাবজেক্ট পরীক্ষায় শুধু আমাদের ডঙ্কা বাজবে, মাথায় রাখবি। ডে 6 এ আমাদের রিভিশন করতে হবে, সেই একই জিনিসের রিভিশন করতে হবে। প্রথমে সহজ টপিক, তারপরে মিডিয়াম টপিক, তারপরে আবার কঠিন টপিক, এরকম ভাবে রিভিশন হয়ে গেল। তারপরে লাস্ট মিনিটের মধ্যে আমাদের জাস্ট নোটস গুলো যেগুলো আমরা রেডি করেছি সেগুলোকে আমরা ভালো করে পড়বো। আর 10 নাম্বার দিনে আমরা মেডিটেশন করে, আমরা ধ্যান করে, আমরা ভালো করে একটুখানি রেস্ট নিয়ে আধ-এক ঘন্টা মাথাটাকে ঠান্ডা করে, পরীক্ষার আগে আধ ঘন্টা কিচ্ছু করবো না, পরীক্ষার আগে আধ ঘন্টা মাথাটাকে থিতু করবে।
যেগুলো পড়েছো সেগুলোকে চুপ করে বসে শুধু ভাববে, নতুন করে বই ঘেটে এই ভাই ওইটা কোথায় গেল, এই ভাই ওইটা কোথায় গেল, ওই ভাই সেইটা কোথায় গেল, এইটা কোথায় গেল, সেইটা কোথায়, এইসব করো না। এরকম করলে কি হবে, মাথা আরো ঘেটে যাবে, মাথা প্রসেস করাতে পারবে না যে কোনটা মনে করাবো, কোনটা এই ছেলেটাকে মনে করাবো না, কোনটা এই মেয়েটাকে মনে করাবো, কোনটা এই মেয়েটাকে মনে করাবো না, এগুলো সমস্ত ঘেটে যাবে। এবং ঘেটে গেলে কি হবে, ঘেটে গেলে তখন আর উত্তর লিখতে পারবে না। সেই জন্য মাথাটাকে চিল মারবে, শান্ত করে ভালো করে খেয়ে দিয়ে পেট পুজো করে ভালো করে টিপ পড়ে পরীক্ষা দিতে চলে যাবে দুধ দুধ। আমি বলে দিচ্ছি খুব ভালো পরীক্ষা হবে। তোমরা খুব ভালো পড়াশোনা করেছো, খুব ভালো করে খেটেছো, খুব ভালো পরীক্ষা হবে। এবং আমি জীবন বিজ্ঞানের দাবি করে বলতে পারি, যতটুকু পড়িয়েছি ততটুকু যদি ছাঁকা পড়ে যাস, যা যা কোশ্চেন করেছি সেগুলো যদি পড়ে যাস, সেগুলো দেখবি ছেপে গেছে, সেগুলো গিয়ে দেখবি মনে হবে দাদাই যেন করাচ্ছে, দাদাই যেন ওখানে উত্তর বলছে আর তোরা শুধু উত্তর টুকছিস সেখানে, এমন ভাবে ছেপে যাবে। সেই জন্য যেরকম ভাবে বলছি সেরকম ভাবে ফলো করে যা, তোদের নাম্বার উঠবে। ঠিক আছে? তো নিজের উপরে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবি, কোনো ধরনের ভয় নেই। এই দাদা সবসময় তোদের পাশে আছে। আমার এখনো জ্বর ছিল, কিছুক্ষণ আগে একটা ওষুধ খেয়ে আবার তোদের ভিডিওটা শুট করছি। আমি গলাটাও প্রচন্ড ব্যথা, ওষুধ খাচ্ছি, গার্গেল করছি, লজেন্স খাচ্ছি, নাহলেই গলা শুকিয়ে যাচ্ছে একদম সম্পূর্ণ ভেতর থেকে। কিন্তু তোদের জন্য তো পরিশ্রম ছাড়লে হবে না, তোরা তো ভাই বোনের মতো, সেই জন্য আমি কিন্তু চলে এসেছিলাম। এবং এরপরেই কিন্তু আবার একটা ভিডিও করতে আমি নেমে পড়বো, এবং সেখানেও তোমাদের জন্য কিন্তু অ্যাটম বম 30 যে পার্ট 4 সেটা ভিডিও করবো। সেই জন্য আজকের মতো এতটাই থাকলো। খুব ভালো করে তোমরা পড়াশোনা করতে থাকো এবং বন্ধুদের সাথে চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দেবে, এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এবং কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে যে কার কোন সাবজেক্টে কি সমস্যা রয়েছে এবং কতদূর পর্যন্ত কোন সাবজেক্ট সব থেকে ভালো পড়াশোনা হয়েছে। ঠিক আছে? তাহলে আজকের মতো এতটাই থাকলো। লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ সেটাই তোমাদের থেকে পাওয়া আমার একমাত্র ভালোবাসা আর একমাত্র পরিশ্রমের আমার মূল্য। সেই জন্য আজকের মতো টাটা। সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। টাটা।